আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব শিশু সাদিকের উদ্ধারে চলছে শ্বাসরুদ্ধকর অভিযান। আরও জানিয়ে দেব সাবেক এনসিপি নেতার দুর্নীতির বিষয়ে বিদায় বেলায় যা জানা গেল আসিফ নজরুলের নামে। আরও জানিয়ে দেব বিএনপির দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল এক যুবকের। সর্বশেষ জানিয়ে দেব এনসিপির প্রার্থীর তালিকায় নেই আলোচিত নেতা সামান্তা শারমিনের নাম, যা জানা গেল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শিশু সাজিদকে উদ্ধারে চলছে শ্বাসরুদ্ধকর অভিযান। রাজশাহী তানোয়া উপজেলায় শিশু সাজিদকে উদ্ধারে চলছে শ্বাসরুদ্ধকর অভিযান। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইউনিটের ২১ ঘন্টার অভিযানে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। শিশুটি ৮ ইঞ্চি ব্যাসার্ধের সরু একটি গর্তের মাটির নিচে ৩৫ ফুট নিচে পড়ে যায়। বুধবার ১০ ডিসেম্বর দুপুর ১:১টার দিকে উপজেলার পাঁচচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুর বাবার নাম রাকিবুল ইসলাম। তিনি কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলামের বৃহস্পতিবার ১১ ডিসেম্বর সকাল ৯:৩০টার দিকে জানান, তার আসার আগে স্থানীয়রা শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেন। তখন কিছু মাটিতে গর্ত পড়ে যায়। তাদের নাম ইউনিট বুধবার দুপুর থেকে সেখানে উদ্ধারের অভিযান শুরু করে। এখনো চলছে। শিশুটিকে জীবিত উদ্ধারের জন্য তারা পাইপ দিয়ে অক্সিজেন নামিয়ে দিয়েছে। ডেস্কের ভিতরে খননের কাজ শেষ হয়েছে, তবে আরো ২ থেকে ৩ ঘন্টা সময় লাগতে পারে। স্থানীয়রা জানান, গ্রামের আশেপাশে এই জমিটির মালিক কসির উদ্দিন নামে এক ব্যক্তির। ১ বছর আগে কসির উদ্দিন তার জমিতে সেচের জন্য একটি সেমিডিপ নলকূপ বসানোর চেষ্টা করেন, কিন্তু ৩৫ ফুট বোরিং করার পর সেখানে আর পানি পায়নি। তাই নলকূপ বসানো আর হয়নি। ১ বছর ধরে ৮ ইঞ্চির ব্যাসার্ধের গর্তটি সেভাবেই পড়েছিল। বুধবার দুপুরে শিশুটির মা ওইখানের গাছের ধান গাছের খড় নিতে যান। ওই সময় সানজিদ খেলতে গিয়ে গর্তের ভেতরে ঢুকে যায়। স্থানীয়রা প্রথমে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের তরোয়ান, চাপাই নবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের ৩টি ইউনিট গিয়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা শুরু করে। শিশুটি জীবিত রাখতে পাইপের মাধ্যমে অক্সিজেন দেওয়া হয়। শিশু সাদিকের উদ্ধারের মানুষের দোয়া ও মায়ের আর্দ্রতা। রাজশাহীতে তানোয়া গভীর নলকূপ খোঁড়ার জন্য গর্তে পড়ে যাওয়া শিশুকে জীবিত ফিরে পেতে এক নিঘুম রাত কেটেছে উদ্ধার কর্মীদের সঙ্গে স্বজনদের। বিকালে গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে রাত গড়িয়ে পরদিন সকাল ১০টার পরে উদ্ধার করা যায়নি শিশুটিকে। বৃহস্পতিবার ১১ ডিসেম্বর সকালে ঘটনাস্থলে অধরে সন্তানকে ফিরে পেতে মা রুনা খাতুন করাইয়া নিও না আল্লাহ, তুমি কাইরা নিও না আল্লাহ বলে বিপাল করতে থাকেন। অন্যদিকে স্থানীয় জনতা রাজশাহীর ১ আসনের জামাতের এমপি অধ্যাপক মুজিবুর রহমানের ঘটনাস্থলে গিয়ে আল্লাহর পাকের কাছে দোয়া প্রার্থনা করেন। এতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। এরপর বৃহস্পতিবার সকাল ১০:৩০ পর্যন্ত সাদিককে পাওয়া যায়নি। বৃহস্পতিবার ১১ ডিসেম্বর সকাল ১০টার পরও শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা হয়নি। তবে সকাল হতে না হতেই উদ্ধারের অভিযান স্থলে শত শত যুবক মানুষের ভিড় জমিয়েছে। তাদের সরাতে বেগ পেতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এর আগে বুধবার ১০ ডিসেম্বর বিকাল থেকে গভীর রাত পর্যন্ত কয়েক দফায় নলকূপের ৩৫ ফুট গর্তের ফায়ার সার্ভিসের কর্মীরা ক্যামেরা নামায়, কিন্তু উপর থেকে পড়া মাটি ও খড়ের কারণে শিশুটিকে দেখতে পাওয়া যায়নি। তবে একই দিন দুপুরে শিশুটির কান্নার আওয়াজ শোনা যায়। থেমে নেই ফায়ার সার্ভিসের উদ্ধারের অভিযান। এ ব্যাপারে তানোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন খান বলেছেন, ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ চলছে। গর্ত করার পরেও এখন সুড়ঙ্গ করা হচ্ছে। এরপর সুড়ঙ্গ দিয়ে ময়ের সাহায্যে সেখানে পৌঁছানোর চেষ্টা করা হবে। সাবেক এনসিপির দুর্নীতির বিষয়ে বিদায় বেলায় যা বলে গেলেন আসিফ মাহমুদ। স্থানীয় সরকার ও যুব ক্রীড়া উপদেষ্টা পদত্যাগ করার পর আসিফ নজরুল সজীব ভুইয়া নিজের সম্পদের হিসাবে বিবরণী জমা দিয়েছেন। একই সঙ্গে কূটনৈতিক সাপোর্টাররা ফেরত দিচ্ছেন তিনি। বুধবার বিকালে সচিবালয়ের স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আসিফ মাহমুদ। এদিন নিজের সাবেক এনসিপির মোজাম্মের হোসেনের অনিয়ম দুর্নীতির বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দুদককে অনুরোধ করে জানিয়েছি এ বিষয়ে তদন্ত করার জন্য। যখন এ বিষয়ে অভিযোগ আসে আমার আত্মবিশ্বাস ছিল আমি কাউকে কিছু করার জন্য সুযোগ দিইনি। সে কারণে দুদকের অধিকৃত তদন্তের জন্য অনুরোধ করেছি। এখন সেটি দুদকের এখতিয়ার। তারা হালনাগাদ তথ্য জানতে পারবে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদের বিবরণ জমা দিয়ে গত বছরের অক্টোবরে এই নীতিমালা জারি করে সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তির আয় ও উৎস বিবরণ প্রকাশের নীতিমালা
নীতিমালা 2024-এ বলা হয়, উপদেষ্টার স্ত্রী বা স্বামীর পৃথক আয় থাকলে তার বিবরণীও জমা দিতে হবে। এ বিষয়ে আসিফ মাহমুদ দৃষ্টি আকর্ষণ করে বলেন, শুধু বুধবারে তিনি হিসাব সম্পদের বিবরণী জমা দিয়েছেন। স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের 1 বছরের বেশি সময়ের অভিজ্ঞতা বিষয়ে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে, অনেক কথা বলা হয় না। আসলে এই ধরনের পর্যায়ে কাজ করতে গেলে নানা ধরনের জটিলতা হয়। বিগত 25 বছরে যা শিখেছি, দায়িত্ব নেওয়ার পর 1.5 বছরে তার চেয়ে বেশি শিখেছি। উপদেষ্টার দায়িত্ব থাকার সময় তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে আসিফ মাহমুদ বলেন, আমার বিরুদ্ধে আঞ্চলিক পক্ষপাতের অভিযান উঠেছে। আমি জানি না তারা কিসের ভিত্তিতে এই প্রতিবেদন করছে। প্রকল্পটি পাশ করার আগ পর্যন্ত প্রতিবেদন করা কথাটি ছিল ঠিক হয়েছে। এই প্রকল্প অনেকেই পায়নি। জাতীয় নির্বাচনে তসলিপ ঘোষণার আগে আর অনেকেই এখন সভা হবে না, তাই প্রকল্পটি আর পাশ হবে না। আরেক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, গণ অভ্যুত্থানের পর অনেক সংবাদ সম্মেলন বাক স্বাধীনতার অপ্রয়োজন করেছেন। বাক স্বাধীনতা থাকবে, তবে এর প্রাকৃতিক ব্যবহার সবাই নিশ্চিত করবে। আসিফ মাহমুদ জানান, তিনি জাতীয় নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে কোন দল থেকে নির্বাচন করবেন সংবাদ সম্মেলন সেটি পরিষ্কার করেননি। তিনি বলেছেন, এ বিষয়ে পরে জানানো হবে। শোনা যাচ্ছে তিনি এনসিপি কিংবা গণ অধিকার পরিষদ থেকে ভোট করতে পারেন। বিএনপির দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল এক যুবকের। চট্টগ্রামে ইসরায়েলের বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গাজী তাহমিন খান নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার 10 ডিসেম্বর রাত 12টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। নিহত তামিম বারাইহাট পৌরসভা 3 নং ওয়ার্ডের মোহাম্মদ আলমগীরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে বারাইহাট পৌর বাজারের একটি দোকানের পায়ের উপর পা তুলে বসেছিলেন হিলুঙ্গি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতা জুবায়েদ। এ সময় বারাইহাট পৌর বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটনকে দেখে পা নামিয়ে না বসায় লিটন জুবায়েদকে লাথি মেরে দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগদিগন্ততার এক পর্যায়ে সেখান থেকে চলে যান। পরে লিটন ও জুবায়েদ নিজ নিজ এলাকায় জামালপুর জিহিঙ্গুর লোকজন জড়ো করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তাহমিদ, রায়হান, মোহন্দে, আবির, মোজাম্মেল সহ 8 থেকে 10 জন আহত হন। পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। বারাইহাটের পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহন্দে বলেন, বুধবার বিকালে লিটনের সঙ্গে জুবায়েদের ঝামেলার বিষয়টি মীমাংসার জন্য আমরা কয়েকজন মিলে ট্রাফিক মোড়ে যাই। সেখানে যাওয়ার পর কথা বলার এক পর্যায়ে লিটন, জামালপুর এলাকা সবাই আমাদের উপর হামলা করে। এতে বেশ কয়েকজন আহত হন। তাহমিদ কখন সেখানে গিয়েছিলেন বলতে পারে না। তিনি আমাদের এলাকায় হওয়ায় তাকে উপপুরি কুপিয়ে আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে বারাইহাট মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শারীরিক অবস্থান অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। এনসিপির প্রার্থী তালিকায় নেই আলোচিত নেতা সামান্তি শারমান, যা জানা গেল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির এনসিপির প্রথম দফায় 125 জনের মনোনয়নের তালিকা প্রকাশ করেছে। বাকি আসনগুলোতে পরে ধাপে ধাপে মনোনয়নের ঘোষণা হবে। এ ধাপে কেন্দ্রীয় গুরুতর সব নেতারা মনোনয়ন ঘোষণা করা হয়েছে। তবে আলোচিত নেতা ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের নাম এই তালিকায় নেই। বুধবার 10 ডিসেম্বর রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে এই তালিকা ঘোষণা করলে দলের সদস্য সচিব আক্তার হোসেন। অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আক্তার হোসেন জানান, শাপলাকলি মার্কার পক্ষ থেকে দলের সব নেতাকর্মীরা মাঠে থাকবে। তিনি দেশবাসী সবার কাছে সহযোগিতা কামনা করেন। সামান্তা শারমিন এনসিপির গঠনের শুরু থেকে নেতৃত্বের প্রথম সারিতে। দল গঠনের আগে তিনি জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র ছিলেন। শোনা যাচ্ছে এবারের নির্বাচন তিনি রংপুরের এক আসনের মনোনয়ন চাইতে পারেন। সামান্তা শারমিন ও ডাক্তার তানজিম যারা এনসিপির অনেকটাই ভ্যানগার্ড। দুইজনের বিষয়ে নেতাকর্মীদের ব্যাপক আগ্রহ, তাদের বিষয়ে জনমনের ইতিবাচক দৃষ্টিভঙ্গি। এছাড়াও এনসিপির 14 জন নেত্রীর এবার মনোনয়ন দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সেই তালিকায় নাম নেই সামান্তা শারমিনের। দলের প্রায় সব সিনিয়র নেতা ভোটের মাঠে লড়াই করছেন, সেখানে সামান্তার নাম মনোনয়ন তালিকায় না আসায় অনেকেই অবাক হয়েছেন। এ বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব ও দলের মিডিয়া সেলের সম্পাদক শফিকুল উস সালেহি যুগান্তরকে বলেন, সামান্তা শারমিন নির্বাচন করতে আগ্রহী নয়। তিনি ভোট করতে আগ্রহী হলে পরবর্তী ধাপে তার নাম ঘোষণা হতে পারে। মনোনয়ন প্রতিক্রিয়া নিয়ে সদস্য সচিব আক্তার হোসেন বলেন, প্রাথমিক তালিকা থেকে কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ বা প্রতিকূলতা পাওয়া গেলে যাচাই বাছাই করে প্রয়োজন হলে তাকে প্রার্থীর বাতিল করা হবে। তিনি জানান, ধাপে ধাপে সব আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।